মন আকাশে ধ্রুবতারার বেশে পার্ট 2। ও কি শারাফ? বিস্মিত হয়ে বিড়বিড়িয়ে উঠল বাশার সাহেব। সবার দৃষ্টি সিঁড়িতে। বাশার সাহেবের প্রশ্ন শুনতে পেয়েও উত্তর দেওয়ার মতো মুখ নেই সাফিউলের। সকলের অভিব্যক্তি দেখে হাসি মুখে সিরাজ গাজীকে দেখালো বিভ্রান্ত। সিঁড়ি বেয়ে আসা ছেলেটিই কি সাফিউল হকের ছেলে? প্রশ্নটা তার মনে আসতে না আসতেই শারফান এসে বসে পড়ল বাবার মুখোমুখি রাখা সোফায়। ভেরি ভেরি সরি সিনিয়র। ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। বাশার সাহেবকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে হাত নেড়ে বলল, হেই আঙ্কেল, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। বিস্ময় ঘোর কাটিয়ে বাশার সাহেব ওকে আগাপাস্তলা দেখতে দেখতে জিজ্ঞেস করল, তোমার কি অবস্থা? ঠিকঠাক আছো তো? আর বলবেন না আঙ্কেল। সোফায় গা এলিয়ে বসতে বসতে বলতে উদ্যত হলো শারফান। গতকাল রাতে মানিক মিয়ার পুতের পুতকে রামধলাই মারতে গিয়ে আমার হাত পায়ের অবস্থা খারাপ। কিন্তু তার আগেই তড়িঘড়ি করে সাফিউল হক বলে উঠলেন, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করে কাল রাতে বাড়ি ফিরেছে। হাতে পায়ে খারাপভাবে ইনজোর হয়েছে। ব্যথায় জ্বর লেগে বিচ্ছিরি অবস্থা ছেলেটার। দেখুন না, প্যান্টটা পর্যন্ত পরতে পারেনি। এমনিতেও শীতকাতুরে, তার উপর এত জ্বর যে কমফোর্টার গায়ে জড়িয়েই চলে এসেছে। ছেলেটা আমার আর বড় হলো না। এই বলেই হাসতে লাগলো তিনি। ভাইয়ের সঙ্গে সুর মিলিয়ে হো হো করে হেসে উঠলেন সাকিবুল। সেই সাথে শারফানকেও মনে মনে গালিও দিলেন। সত্যবাদী যুধিষ্ঠির বাচ্চা আবার নিজের মস্তানগিরির কেচ্ছা শোনাতে গেছে গর্বের সাথে। আহারে, কি বলেন? ওকে তাহলে খামোখা নিচে ডাকলেন কেন? কপট চিন্তিত ভাব দেখিয়ে বাশার সাহেব বললেন শারফানকে, ঘরে গিয়ে রেস্ট নাও শারাফ, কষ্ট দিলাম তোমাকে। কোনো কষ্ট না আঙ্কেল। সিরাজ গাজীর দিকে চেয়ে গদগদ হয়ে বলল সে, আমার আইকন এসেছেন আমার সঙ্গে দেখা করতে। কি যে সৌভাগ্য আমার। এতক্ষণ সিরাজ গাজী চোখ মুখ কুঁচকে অদ্ভুত প্রাণী দর্শন করার মতো মুখভঙ্গিতে শারফানকে দেখে যাচ্ছিলেন। ওর অপরিপাটি অবস্থা আর পরনে লুঙ্গি কম্বল দেখে এখানে বসে থাকার মন মানসিকতা চলেই গিয়েছিল তার। কিন্তু শারফানের বলা আইকন শব্দটা জোরে বিরক্তি আর বিকৃতিটা তার গায়েব হয়ে গেল যেন। মুচকি হাসলেন। শারফানের সঙ্গে কথা বলার আগ্রহ জাগ্রত হলো তার। সবে ঠোঁট ফাঁক হলো তার, আর অমনি শারফান বলে বসলো, স্যারের সাথে আজ কথা না বলতে পারলে তো আমার খাওয়া বাথরুম সব বন্ধ হয়ে যাবে। আমি কি করে ঘরে গিয়ে রেস্ট নিই বলেন? খাওয়ার সঙ্গে বাথরুমের কথাটা শোনা মাত্রই চেহারাটা আবার কুঁচকে ফেললেন সিরাজ গাজী। ওদিকে দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে মেজাজ ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন সাফিউল। কি যে এক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে না তা দেখে বাশার সাহেবের হাঁসফাঁস লাগতে শুরু করলো। শারফানের প্রতি আসলে তার মেয়ে প্রচণ্ড আগ্রহী। অবশ্য তিনি সন্তুষ্ট শারফানের ব্যবসায়িক বুদ্ধিমত্তা দেখে। কিন্তু আসল কারণ হচ্ছে তার ডিভোর্সি মেয়েটা। ওই মেয়েকে তিনবার বিয়ে দেওয়া হয়েছে, একটা সংসারও ধরে রাখতে পারেনি। দেখা যায় ডিভোর্সটাও হয় মেয়েটার দোষেই। তাই শারফানকে দেখার পর আর জানার পর মেয়ের কথা মতো ওকে ঘর জামাই করার মন মানসিকতা জাগে। তবে মেয়ের বয়স বেশি শারফানের থেকে, এ নিয়ে শুরুতে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল তার। কিন্তু আজকাল তাদের মতো ধনী শ্রেণীর মাঝে এসব বিষয় বিশেষ কিছুই না। তাই সমস্ত দ্বিধা কাটিয়ে ওঠে শারফানকে আরও উপরে তোলার জন্য সিরাজ গাজীর মতো যশস্বী ব্যক্তিকে কতভাবে বুঝিয়ে সেই ঢাকা থেকে ফরিদপুর টেনে আনলেন। কিন্তু ঘুণাক্ষরেও যদি জানতেন শারফান ঘরের বাইরে যতখানি আকর্ষণীয় ব্যক্তিরূপের, ঘরের ভেতরে ততটাই খবিশ প্রকৃতির। শারাফ, তোমার মনে হয় সত্যি রেস্ট নেওয়ার দরকার, বললেন স্বয়ং সিরাজ সাহেবই গুরুগম্ভীর স্বরে। আপনার সঙ্গে মাত্র 5টা মিনিট কথা বলার সুযোগ চাই স্যার, প্লিজ, অনুরোধ কণ্ঠে। এমনকি চেহারাতেও সরলতা প্রকাশ পেল শারফানের। আচ্ছা বলো। বিরক্ত সিরাজ গাজী মেকি হাসলেন। ব্যবসাতে ঢোকার পর কত ছেলে মানুষই চিন্তা নিয়ে ব্যবসাতে ঢুকেছিল, সেসব গল্প শোনাতে থাকলো শারফান। গল্পের মাঝ পর্যায়ে এসে শুরু করলো আবার বেফাঁস কথাবার্তা। তবে তা নিজের সম্পর্কে নয়,
বাপ চাচার সম্পর্কে। কোম্পানিটা ডুবতে বসেছিল তাদের কী ভুলের কারণে সেসবের ফিলিস্তির পর শুরু করলো নিজের প্রশংসা। ডুবতে বসা কোম্পানিকে কিভাবে কোন কৌশল অবলম্বন করে উদ্ধার করেছে, আর সেসব কৌশলগুলো সে অনুসরণ করেছে সিরাজ কাজীর বহু পুরনো প্রেরণামূলক বক্তব্য শুনেই। কয়েক মুহূর্তের মাঝে আবার ভুলে গেলেন সিরাজ কাজী। তিনি অত্যন্ত বিরক্ত ছিলেন শারফানের উপর। মনোমুগ্ধকর হয়ে শুনে গেলেন উপস্থিত বুদ্ধিধারা সাজানো তার ব্যাপারে শারফানের সমস্ত মিথ্যা গল্পগুলো। এমনকি বাশার সাহেবও মুখে হাসি টানলেন, ধীরে ধীরে সন্তুষ্ট হতে থাকলেন। কিন্তু এই শীতে ঘাম ছুটে গেল সাবিকুল সাহেবের। নিজেদের বদনাম এভাবে কোনোদিন কারো থেকে শোনেননি। লজ্জায় ছুটে পালাতে ইচ্ছা করছে তার। শাফিউল সাহেবও ভেতরে দারুণ বিব্রত আর লজ্জিত, কিন্তু চেহারা নির্বিকার রাখতে এবং চুপচাপ থাকতে বাধ্য হচ্ছেন, কারণ তিনি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন ছেলের প্রতিশোধ পর্ব চলছে এই মুহূর্তে। শেয়ার চাওয়া নিয়ে গত 2 মাসে ছেলেকে যে পরিমাণ কথা শুনিয়েছেন, বকাঝকা আর অপমান করেছেন, তার পাই টু পাই হিসাব রেখেছে ছেলে। এখন সেসবের শোধ তুলবে শারফান ভীষণ রয়েস হয়ে আরাম করে। কিন্তু তিনি ছেলের আর কোনো কাজে অবাক না হলেও অবাক হন কেবল এই দেখে যে তাকে অপদস্থ করার জন্য ছেলেটা নিজেকে খারাপ বা অসামাজিক প্রকাশ করতে এক বিন্দু ভাবে না। অর্থাৎ এই যে বেশে শারফান আজ উপস্থিত হয়েছে অতিথিদের সামনে, এই হঠকারিতাসূচক কাজ আজই প্রথম নয়। যখনই সে শাফিউল সাহেবের প্রতি ক্ষিপ্ত থাকে তখনই সে এমন ধরনের কাণ্ড করে বসে যা দ্বারা বাপের নাক কাটা পড়ে। অতিথি সমাজে বা জনসম্মুখে শৈশব থেকেই অত্যন্ত বেপরোয়া, বেয়াদব আর সেই সাথে ভয়ঙ্কর রাগে দুর্নাম বয়ে বেড়ানো এই ছেলেটাকে বহুভাবে ভালো মানুষ বানানোর চেষ্টা করেছেন শাফিউল হক, কিন্তু তিনি ব্যর্থ। একটা কথাও দেখি বাড়াবাড়ি বলেননি। হি ইজ দ্য অনলি মেডিসিন দ্যাট ক্যান কিপ দ্য হক কোম্পানি স্টেবল। শারফানের ভূয়সী প্রশংসায় কতক্ষণ মেতে থাকলেন সিরাজ কাজী। তারপর হাসতে হাসতে শাফিউলকে বললেন, আপনি একটা চিজ বানিয়েছেন শাফিকুল সাহেব। হ্যাঁ, একটু অদ্ভুত বটে আপনার ছেলে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে পৃথিবীতে যত মহান প্রতিভাভাবক ব্যক্তি ছিলেন বা আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবেই অদ্ভুত, মানুষকে চমক লাগানোর বৈশিষ্ট্যের। ঠিক ঠিক, ঘাড় নেড়ে হাসতে হাসতে সহমত জানালো বাশার সাহেব। সাবিকুলও যোগ দিলেন তাদের সাথে। তাই বাধ্য হয়ে শাফিউলও কৃত্রিম হাসি মুখে টানলেন। স্যার, তেরছাড়াভাবে হেসে বা হাতের তালু ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে ঘষতে ঘষতে শারফান বলল, আপনার মতো জেম নিশ্চয়ই বিশ্বাস করে না ট্যালেন্ট কখনো ধনী গরিব কালো ফর্সা সোশ্যাল আনসোশ্যাল ধারা প্রকাশ পায়। অবশ্যই না, গোবরে পদ্ম ফোটে কথাটা তো আর এমনি এমনি আসেনি। বলে নিজের থায়ের ওপর জোরে জোরে চাপড় মেরে বসল শারফান। এই ধরনের একটা মন্তব্যই সে সিরাজ কাজীর মুখ থেকে বের করতে চাইছিল। কোনা চোখে দেখে নিল সে বাপটাকে। শাফিউলের চোখ মুখ কঠিন হয়ে উঠেছে দেখে খুশিতে ইচ্ছা করল ওর এখনই সোফার উপর গড়াগড়ি দিয়ে হাসতে। নিজেকে পদ্ম আর বাপকে গোবর প্রমাণের মনোবাসনা ওর অনেক দিনের ছিল কি না। বাপের দিকে চেয়ে চিবুকের দাড়িগুলো টানতে টানতে সিরাজ সাহেবকে বলল, আসল কথা হচ্ছে কেলিভার আর চতুর বুদ্ধির মজুম থাকতে হবে স্যার। সেটা আমার লুঙ্গির তল থেকেই আসুক আর প্যান্টের তল থেকে। হাস্যরত সিরাজ কাজী মাথা দুলিয়ে সম্মতি দিতে থাকার মাঝে শারফানের শেষ কথায় সাহসতা থতমত খেয়ে গেলেন। কিন্তু বাশার সাহেব এবার আর অপ্রস্তুত হলেন না। উপরন্ত ফিক করে হেসে ফেলাটা কোনো রকমে ঠেকালেন। তিনি কিছুটা বুঝে গেছেন শারফানের কথাবার্তার ধরন, আর এতটুকু সময়ের মাঝেই ওর কথাবার্তার ধারণার সাথে মানিয়েও নিয়েছেন। তবে মানিয়ে নিতে না পারা সিরাজ কাজীর বিব্রত হওয়া মুখটা দেখে শারফান একগাল হেসে দিয়ে বলল, জায়গাটা ম্যাটার করে না স্যার, থাকাটাই ম্যাটার করে। ভিড়িয়ে রাখা দরজায় দুবার টোকা দিতেই ভেতর থেকে শারফানের আওয়াজ এলো, ঢুকে পড়ো। শাফিউল সাহেব গম্ভীর্যের সঙ্গে ঘরে ঢুকলেন, কিন্তু ঢুকেই পড়লেন বিব্রতকর অবস্থায়। লাল শর্টসের উপর সাদা পাঞ্জাবি পরে ছেলে আয়নার সামনে শটান দাঁড়িয়ে আছে, বোতাম লাগাচ্ছে পাঞ্জাবির। ওকে আপাদমস্তক দেখে কি যে বিরক্ত হলেন তিনি। পাজামাটা পরার পরই না হয় ভেতরে আসতে বলতো খচ্চরটা। এগিয়ে গিয়ে ঘরের জানালা বরাবর দাঁড়ালেন ছেলের দিকে পেছন ঘুরে। নির্বাচনের আগ পর্যন্ত ফরিদপুরেই থাকতে হবে তোকে,
তোর চাচার সঙ্গে। এবার খাটতে হবে খুব, আর জায়গা মতো টাকা কাজে লাগাতে হবে। বাঁকা বা তেরসা কোনো জবাব না শুনতে পেয়ে শাফিউল সাহেবের কপালে ভাঁজ পড়ল। বদমাসটা কি কথার মধ্যেই ঘর থেকে বেরিয়ে গেল? চৌকিতে ঘাড় ফেরালেন, দেখলেন চোখ মুখ শক্ত করে ছেলে পাঞ্জাবির চেইন বোতামের সঙ্গে মারামারি করছে। ওগুলো সোনার। ক্লাস 8 থেকে ছেলে ট্যালেন্টপুরে বৃত্তি পেয়েছিল বলে চাচা সাবিকুল এই সোনার চেইন বোতাম উপহার দিয়েছিলেন ভাতিজাকে, কিন্তু আজকের আগে এটা কখনোই কোনো কোটা বা পাঞ্জাবির সাথে ওকে পরতে দেখেননি। আজ পড়েছে, তবে কোনো উদ্দেশ্যে। একটু ভাবতেই উদ্দেশ্যটা বুঝতে সময় লাগলো না শফিউলের। আজ রাতে শেয়ারের অংশ লিখে দেওয়া হবে ওকে। তাহলে ছেলে আজ খুশি বিধায় সাজগোজের তোড়জোড় চলছে, কিন্তু যেভাবে টানাটানি করে চেইনের গিঁট ছাড়ানোর চেষ্টা করে বরাবর ব্যর্থ হচ্ছে, তাতে এখনই মেজাজ হারাবে বদরাগীটা। তারপর চোখের পলকে চেইনটা এক টানে ছিঁড়ে বাইরে ছুঁড়ে ফেলবে। তার আগেই তিনি এগিয়ে গেলেন শারফানের কাছে। আমাকে দেখতে দাও, গম্ভীর সুরে বলে চেইনের গিঁট খুলতে থাকলেন। খুব বেশিক্ষণ লাগলো না খুলতে। বোতামগুলো লাগিয়ে দিতে দিতে উপদেশের সঙ্গে ছেলেকে বললেন, এত অধৈর্য আর বদরাগী হলে যা অর্জন করেছ তা কিন্তু এক নিমিষে হারিয়ে যেতে সময় লাগবে না। ধৈর্য বাড়াও আর রাগ কমাও। ভার মুখে বোতাম লাগানো দেখার ফাঁকে ফাঁকে চোখ তুলে বাবাকেও দেখছিল শারফান। এই মানুষটার কাছে জীবনে বহুত মার খেয়েছে সে, নানান অন্যায় আর দুষ্টামির জন্য। এতটাই খেয়েছে যে শেষ কবে ওকে আদর করেছে শাফিউল তা সে ভুলেই গেছে। সেসব মারধরের কথা অবশ্যই মনে রাখেনি সে মূলত কোনো কিছুই বেশি দিন মনে জমা রাখতে পারে না। কিন্তু গত 2 মাস ধরে বাবার করা অপমানজনক কথাবার্তা ওকে খুব খেপিয়ে দিয়েছে, যেটা এখন অবধি মন থেকে সরাতে পারেনি। বোতাম লাগানো শেষে ছেলের দিকে চাইতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। শারফান এক পলকের মাঝেই দৃষ্টি সরিয়ে ব্যস্ত হলো চুল নিয়ে, কিন্তু এই এক পলক শাফিউল দেখতে পেলেন ছেলের আয়তাকার কালো চোখে তার প্রতি কঠিন অভিমান। দীর্ঘশ্বাস ফেলে দেখতে থাকলেন ছেলেকে শান্ত চোখে। কেন তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন শেয়ার দিতে, তাও তো ছেলেকে বলে লাভ নেই। ছোট থেকেই টাকার প্রতি ছেলের মাত্রা অতিরিক্ত চাহিদা। টাকা কামানো আর একই সাথে টাকা উড়ানো ছেলের একমাত্র কাজ। কোম্পানির মালিক বনে যাওয়ার পর দেখা যাবে যতটা পরিশ্রম করে মুনাফা বাড়াবে সে, তার চেয়েও কম পরিশ্রমে টাকা নষ্ট করবে। এই আশঙ্কা মিথ্যা নয়, কিন্তু কি আর করা। একটাই ছেলে, রাগ ক্ষোভ নিয়ে একবার দেশ ছাড়লে মরার আগেও ওকে আর ফিরিয়ে আনা যাবে না। ব্যাক ব্রাশ করে হেয়ার ক্রিম লাগানো শেষে শারফান পারফিউমের বোতলটা হাতে নিল, তবে স্প্রে করার আগেই শাফিউল বাধা দিলেন। নামাজে যাচ্ছিস, আতর মেখে যা। আতর নেই আমার, থমথমে গলায় জানালেন শারফান। পাঞ্জাবির পকেট থেকে আতরের শিশিটা নিয়ে নিজেই ছেলের পাঞ্জাবিতে মেখে দিলেন শাফিউল। ঘ্রাণটা চমৎকার, তাই আপত্তি করল না শারফান। লিফল্যান্ড বের হবে কাল, ছেলেপুলে নিয়ে কালকে নেমে পড়িস কাজে। ফার্নাস কবিরের ফিল্ড কেমন? ঘড়ি পড়তে পড়তে জিজ্ঞেস করলো শারফান। ভালো। তোর চাচার থেকেও ভালো বললে ভুল হবে না। সাবেক এমপি হিসেবে কবির খোকনের সুনাম, আর গত 5 বছর ধরে তার ছেলে ফার্নাজের সোশ্যাল অ্যাক্টিভিটি পাবলিককে ইমপ্রেস করেছে। নতুন সরকার, নতুন নেতার কাজ দেখতে চায় না তারা। লড়াইটা এবার হাড্ডাহাড্ডি হবে। বলা শেষে হাতঘড়িতে সময় দেখলেন শাফিউল। আজ জুম্মাবার। সময় দেখা শেষে ছেলেকে বললেন, খুদমাটা শুনবি না? চল বের হই। সোহানের এলাকায় মসজিদে যাব। ভ্রু কুঁচকালেন শাফিউল। কেন, তোর এলাকায় মসজিদে কি সমস্যা? কোনো সমস্যা নাই। বাঁকা চোখে বাবার দিকে চেয়ে বলল সে। ভাড়া তুলতে যাব। ঘাড়টা ঘুরিয়ে কয়েক সেকেন্ড বাবার চোখে নির্লিপ্তভাবে তাকিয়ে থাকলো সে। তারপর আচমকা হাসি ছাড়াই ঠোঁট দুটো ছড়িয়ে জবাব দিল, আমার আম্মুই বলেছে আমাকে যেতে। বলা শেষে মুখটা পূর্বের মতো ভার করে সরে এলো আয়নার সামনে থেকে। স্ত্রীর উপর বেজায় চটলেন শাফিউল। এই মহিলাটাই ছোট থেকে হাতে টাকা দিয়ে দিয়ে ছেলেটাকে আমার বখাটে বানালো। মনে মনে বউকে বকাবকি করে কড়া চোখে কতক্ষণ দেখলেন শারফানকে। মধ্য বাদামি বর্ণ গায়ে ধবধবে সাদা পাঞ্জাবিটাই ছেলেকে নজর কাড়া সুপুরুষ লাগায়। চাউনি কোমল হয়ে এলো তার। দ্রুত চোখ ফেরালেন, যদি নজর লেগে যায়। তবু আরেকবার আর চোখে দেখলেন। গতকাল জেসমিন বেগম আদর করে বলার পর ছেলে চুল কেটে খানিক ছোট করেছে আর দাড়ি সামান্য ট্রিম করেছে, কিন্তু গোঁফ কামায়নি দেখে খোঁচা মেরে বললেন,
খানদানি গোঁফ বানানোর শখ হয়েছে নাকি? কথাটা শুনে হঠাৎ কী ভেবে হেসে উঠল শারফান। গোঁফ পাকাতে পাকাতে বলল বাবাকে, তোমাদের সরকার ইলেকশন জিতে গেলে বলো তো ভারতের মতো গোঁফের ভাতা আইন করতে। এদেশে গোঁফের গুরুত্ব কমে যাচ্ছে, বুঝলে? একটা গোঁফের পেছনে কত পরিশ্রম, কত ধৈর্য আর কত আত্মকাহিনী থাকে সেসব তোমরা জানবে না। অবশ্য তোমাদের জানার দৌড়ও বা কতটুকু, জানলে তো এই গোঁফের মর্মই বুঝতে। খোঁচা মারার কারণে ছেলে এবার তাকে চটানোর চেষ্টা করছে বুঝতে পেরে ঘর ছাড়ার সিদ্ধান্ত নিলেন শাফিউল। কাল যথেষ্ট বকাঝকা করেছেন ছেলেটাকে, তাই আজ অন্তত কিছু বলতে চাচ্ছেন না। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে মন্তব্যটা না করলেই পারলেন না। পাজামাটা রেখেই বেরিয়ে যেও না যেন। বিছানার মাঝে ওয়ালেটটা খুঁজছিল শারফান। বাপের টিটকানি শুনে ওয়ালেট খুঁজতে খুঁজতে সে উত্তর দিল, আমার ছাদ ফাঁকা না যে বুদ্ধিশুদ্ধি বাতাসে উড়াল দিবে। কথাটা শুনতেই হঠাৎ হাতটা নিজের মাথায় চলে গেল শাফিউল সাহেবের। চান্দিতে টাক পড়ে গেছে তার অনেক আগেই। ছেলে মেয়ের আড়ালে বউ তার অনেক আগেই আক্ষেপ প্রকাশ করেছেন তার এই টাকের জন্য। বউয়ের সেসব আক্ষেপ শুনতে মন্দ না লাগলেও ছেলের অপমান মোটেও ভালো লাগলো না। রেগেমেগে ধমক দিতে গিয়েও থামলেন। হনহনিয়ে বেরিয়ে গেলেন শারফানের ঘর ছেড়ে। বেলা ৩টা। নামাজ শেষে শারফান বসে আছে রাস্তার পাশে বাইক থামিয়ে। পাশেই ৩ বন্ধু, সোহান, সাদ্দাম আর রিপন। ওদের গল্প করার মাঝপথে সামনের নীল বিল্ডিংয়ে গেট খুলে বেরিয়ে এলো লম্বা চওড়া ছাগল দাড়িওয়ালা সেন্টু। ভাই বলে শারফানকে ডেকে এগিয়ে এলো সে। ৬,৫০০ করে প্রতিটা ফ্ল্যাটের ভাড়া। টাকাগুলো হিসাব বুঝিয়ে দিল সে শারফানকে। জিজ্ঞেস করলো, আর কোনো দরকার ভাই? আপাতত না। পকেটে টাকাগুলো পুরে সে বলল, আয় তুই এখন। শারফানের বাইকের কাছাকাছি প্লাস্টিকের বড় এক বোল রাখা। বোলটা তুলে নিয়ে সেন্টু নীল বিল্ডিংয়ের পাশে বাড়িটির দিকে এগোলো। যাওয়ার পথে শারফান খেয়াল করলো বলে অনেকগুলো ফুল গাছের চারা। তার মধ্যে জারবেরার চারা পছন্দ হলো ওর। ডেকে উঠল সেন্টুর পেছন থেকে, ওগুলো কোথায় নিয়ে যাচ্ছিস? এই যে প্রফেসরের বাড়ি ভাই। একতলার সাদা বাড়িটাকে দেখালো সেন্টু। ওই জারবেরা ফুল গাছটা দিয়ে যা। তুই ফুল গাছ নিয়ে কি করবি? জিজ্ঞেস করলো সোহান। আমার ব্যালকনিতে রাখবো, ভালো লাগছে ফুলগুলো। কিন্তু সেন্টুকে দেখালো দ্বিধাগ্রস্ত। তাই আবার বলল শারফান, নিয়ে আসিস না কেন? ভাই, কিছুক্ষণ দমনা করে সেন্টু জানালো, প্রফেসরের মেয়ের কাছে গাছগুলো বিক্রি করেছি। করেছিস তো কি হয়েছে? শারফান বিরক্ত হয়ে বলল, এদিকে আয়, টাকা দিয়ে দিচ্ছি তোকে। সেন্টুকে তবুও খুশি দেখালো না। সে এসে চারাটা দিল মুখ কালো করে। তারপর ঢুকে পড়ল সাদা বাড়ির গেটের ভেতর। জহুরা খাতুন বারান্দায় বসে বড় নাতি সানার চুলে তেল দিচ্ছিলেন। বাড়ির গেটে সেন্টুর ডাকাডাকির আওয়াজ পেয়ে সানা ডাকলো ছোট বোনকে, এই মেহা, এদিকে আয় তো, গিয়ে দেখ সেন্টু ভাই চারা নিয়ে আসছে। ঘর থেকে বেরিয়ে এলো সপ্তদশী সুশ্রী। ওড়না মাথায় দিতে দিতে বারান্দা পেরিয়ে গিয়ে সদর গেট খুলল সে। সেন্টু তাকে দেখে হাসি মুখে চারাগুলোর বোল এগিয়ে দিয়ে বলল, ইয়ে মেহা, জোরবেরার চারাটা আমার এক বড় ভাই নিয়ে নিছে, তোমা ঘরে পরে আয়না দেই। চোখা দৃষ্টিতে মেহা সেন্টুর দিকে চেয়ে থেকে হঠাৎ চেঁচিয়ে উঠল, আপু, তোর ফেভারেট জারবেরা গাছ সেন্টু ভাই তার কোন বড় ভাইকে দিয়ে এসেছে। ভরকে গেল সেন্টু মেহার নালিশ শুনে। অপ্রস্তুত হয়ে বলল, আরে এই যে শাফিউল কাকার পোলা দাঁড়াই আছে এইখানে, আসার পথে রাইখা দিচ্ছে। না করছিলাম কিন্তু শুনলো না। আমি কিছু জানি না, যার চারা তাকে কৈফত দেন। বলে বোলটা নিয়ে মেহা বাসার ভেতরে চলে এলো। সানাকে বলল, সেন্টুর বলা কথাগুলো। সানা রেগে গেল, তুই সেন্টুকে বল আজ এক্ষুনি আমার জারবেরার চারা দিতে হবে, নয়তো একটা চারাও নেব না আমি। আমি পারবো না, ঘরের দিকে যেতে যেতে বলে মেহা। ম্যাথ রেখে তোর চারা ফাড়া নিয়ে আসছি, তুই গিয়ে বল। সত্যি সত্যি সানা উঠে পড়ল। জহুরা খাতুন বলে উঠলেন, ওই সেরি বয়, এখনও শেষ হয় নাই তেল দিয়া। এসে দিচ্ছি। হাঁটা দিল সানা গেটের দিকে। সেন্টু কাচুমাচু মুখ বানিয়ে তখনও দাঁড়িয়েছিল। সানাকে দেখে মাপ চাওয়ার আগেই সানা কঠোর সুরে বলল, যাকে দিয়েছেন তার থেকেই হয় ফেরত এনে দেবেন চারা, আর নয়তো আজকে সন্ধ্যার ভেতর আরেকটা দেবেন আমাকে। জারবেরার চারা আপাতত শেষ আপু। শীত আসলেই জারবেরার চারায় ছোট বাগানটা ভরিয়ে তোলে সানা, কিন্তু এবারের শীতে তেমন পায়নি চারা, এটাই প্রথম ছিল, তাই কোনো ছাড় দিতে রাজি নয় সে।
তাহলে আমার চারা আমাকে ফেরত এনে দেন, আমি দাঁড়িয়ে আছি এখানেই। অসহায় দেখালো সেন্টুকে। শারফানের কাছ থেকে চারা ফেরত আনার সাহস তার নেই। আবার সানার ছোট বোন মেহাকে সে মনে মনে খুব পছন্দ করে। বড় বোনকে অসন্তুষ্ট করে ছোট বোনের মন পাবে কি সে? এই ভয়ে শারফানকে পাওয়ার ভয় দূর হয়ে গেল তার ইচ্ছা। আপনি দাঁড়ান আপু, বলে সে চলে গেল শারফানের কাছে। সানা গেটের বাইরে গলা বাড়িয়ে একটু দেখতে চাইল ওর চারা নিয়ে নেওয়া ব্যক্তিটিকে। সাদা পাঞ্জাবি পরিহিত বাইকে বসা শারফানকে, এক হাতে জ্বলন্ত সিগারেট আর ওর সিটের পেছনে রাখা জারবেরার চারা। ওকে দেখতে পেল ঠিকই, কিন্তু পেছন থেকে। তাতেই মনটা হোঁচট খেল সানার। ডেবডেবিয়ে কিছুক্ষণ শারফানকে দেখে গেল সে। পর মুহূর্তেই ওর খেয়াল হলো, ইস রে, আমি তো মিঙ্গেল হয়ে গেছি শালি। চোখ দুটোকে তাই শাসন করলো দ্রুত। শারফানের পাশেই দাঁড়ানো এলাকার ছেলে সোহানকে দেখে সে বুঝল বাইকের ছেলেটা তবে সোহানের বন্ধু। ভাই, চারা তো ফেরত চাইতেছে আপু, জড়সড় হয়ে দাঁড়িয়ে কিঞ্চিৎ সুরে বলল সেন্টু। সিগারেটটা শারফান সবেই ঠোঁটের ফাঁকে নিতে গিয়েছিল। আপুকে? সেন্টুর কথা শুনে ওর পুরুষপর্ণ প্রচণ্ড ভারী কণ্ঠে জিজ্ঞেস করল। সেন্টু বলল, প্রফেসরের বড় মেয়ে। শারফান বলল, প্রফেসর কে? আরে রাজেন্দ্র কলেজের প্রফেসরকে বলতেছে। সোহান জানালো শারফানকে। তুই ভালো চিনবি না। চেনার দরকার নেই আপাতত। সেন্টুর দিকে চেয়ে শারফান বলল, তোর আপুকে গিয়ে বল কাল আমার বার্থডে, তাই ফুল গাছটা তোর আপুর থেকে আমার বার্থডে গিফট হিসেবে নিয়ে নিয়েছি, ঠিক আছে? সমস্ত সুরে হেসে উঠল শারফানের বন্ধু তিনজন। বছরে কয়বার বার্থডে আসে তোর? হাসতে হাসতে বলল সাদ্দাম। গেটের ভেতর দাঁড়িয়ে সানা শারফানের ঠাট্টা মজা শুনে বেজায় চটে গেল। তবে এর মাঝেও আরেকবার হোঁচট খেল শারফানের কণ্ঠস্বরে। এত দারুণ ম্যানলি টেস্ট ভয়েস পোলার। বিড়বিড়িয়ে আফসোসও প্রকাশ করল, এই ভয়েসটা প্রান্তর হলেও তো হতো। আহারে, আবারও ভুলে যাচ্ছে সে বর্তমান প্রেমিকওয়ালি নারী। শারফানের বন্ধুদের হাসি এখনও চলছে দেখে খুব অপমানিত বোধ হলো সানার। রাস্তার ওপাশেই হলো মসজিদ। মসজিদের প্রাঙ্গণে বেশ কিছু ফুল গাছ লাগানো হয়েছিল গত বছর, কিন্তু পরিচর্যার অভাবে সব মরে গেছে। টিকে আছে কেবল একটা পানচেটিয়া পাতাবাহার। সেই গাছটার গায়ে এই মুহূর্তে একটা কালো কুকুর এক ঠ্যাং উঁচু করে মূত্র ত্যাগ করছে। তা দেখতে পেয়েই সানা গলা তুলে ডেকে উঠল সেন্টুকে। সেন্টু ভাই, ওনার বার্থডে গিফট হিসেবে মসজিদের কাছে ওই পাতাবাহার গাছটা দিলাম। আমার জারবেরা চারাটা ফিরে আনুন এবার। মুহূর্তেই সবার দৃষ্টি চলে গেল প্রথমে গেটের দিকে। সানার কথা শেষে তারপর গেল পাতাবাহার গাছটির দিকে। সেই গাছে কুকুরকে প্রস্রাব করতে দেখে প্রথমে সেন্টু হেসে ফেলল। তারপর আবারও একযোগে শারফানের বন্ধুগুলো হাসতে থাকলো। ওদের হাসি শুনে গেটের ভেতর দাঁড়িয়ে সানাও মুচকি মুচকি হাসলো। হাসি সহজে থামলো না কারো, কিন্তু রিপন সবাইকে থামিয়ে শারফানকে বলল, তোর বার্থডের সেরা গিফট মনে হয় এইটাই, বলেই আবারও হেসে উঠল ওরা। সবার হাসাহাসিকে পাত্তা না দিয়ে শারফান ঘাড় ঘুরিয়ে চুপচাপ কেবল তাকিয়েই রইল সানার গেটের দিকে। ওর ভাবমূর্তি লক্ষ্য করে বন্ধুরা হাসি ভুলে চিন্তায় পড়ল এবার। এই বদমেজাজি ছেলে রাগের বশে মুখের লাগাম ছুটিয়ে দেয়, মেয়েটিকে আবার কি বলে বসে কে জানে। বেশি চিন্তা হতে থাকলো সোহানের। সৈয়দ মোস্তফা এলাকার অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। তার মেয়েকে উল্টাপাল্টা কিছু বলে বসলে এলাকার মানুষজন শারফানকে চেপে ধরবে একদম। ওকে মাথা গরম না করার জন্য সে কিছু বলবে, সেই মুহূর্তেই শারফান চারাটাকে এগিয়ে দিয়ে অবিশ্বাস্য শীতল সুরে বলে দিল সেন্টুকে, নিয়ে যা। দৃষ্টি তার আটকে রইল তখনও গেটেই। তুই পরে কিছু বলবি না তো আবার? অবাক হয়ে সোহান আশঙ্কাটুকু প্রকাশ করল। তখন তাকে আরও অবাক করে দিয়ে শারফান বলে উঠল, এত মাসুম সুন্দর কণ্ঠের মালিক কে? নাম কি ওর? সানার কথা জিজ্ঞেস করছিল। সানা, মৃদুস্বরে উচ্চারণ করল শারফান। সানা, সানা ফারহিন। প্রিয় দর্শক, মন আকাশে ধ্রুবতারার বেশে গল্পটির সেকেন্ড পার্ট এখানে শেষ হলো। অপেক্ষা করুন নেক্সট পার্টের জন্য। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।